যে প্রত্যেকেই আমার যতটুকু মনে পড়ে যেরকম বলেছিলেন যে পুরো একটা কাপড় হলেও সেই কাপড়ের ভেতরের দিকটা মনে হয় যে অন্ধকার, মানে কোনো আকৃতি নাই। মানুষের মতন কাপড় পরা থাকলেও তাদের চেহারার কোনো আকৃতি নাই, তাদের শরীরের কোনো আকৃতি নাই, ভেতরটা পুরোপুরি অন্ধকার, মানে চোখ, নাক, মুখ, কান এগুলো আলাদা করা যায় না। এবং আমি জানি না যে আসলে আমরা হয়তো, আমি সবসময় একটা জিনিস সবাইকে চিন্তা করতে বলি যে আমাদের চারপাশে এরকম হয়তো অসংখ্য অনেক কিছুই রয়েছে। আমরা কি প্রত্যেকটা মানুষ আমাদের চারপাশে যেটা আছে, যে মানুষগুলো হেঁটে বেড়াচ্ছে, যে মানুষগুলো চলাফেরা করছে, তাদের কিন্তু আমরা প্রত্যেক দিন গায়ে হাত দিয়ে দেখতে চাই না, বা তাদের দিকে তাকিয়ে দেখতে চাই না যে তারা আসলে জীবিত নাকি তারা আসলে মৃত, তারা আসলে মানুষ না অন্য কিছু। আমার পাশে বসে যে মানুষটি হয়তো মানে কি বলবো, যে আমার পাশেই একদম বসে আছে, কিন্তু আমি জানি না যে সে আসলে কি, কারণ হাত না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি কখনো বুঝতেই পারছেন না সে জীবিত, মৃত বা মানুষ বা অন্য কোনো কিছু কিনা। যাই হোক, সৌরভ আমাদের SMS করে বলছেন যে ভূত FM জোশ, এনজয় ইট, থ্যাংকস রাসেল ভাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। রেমি লিখেছেন যে রাসেল ভাই, আমি প্রায় রোজ রাতে স্বপ্নে দেখি কে যেন আমার মুখে বালিশ চাপা দিয়ে আছে, এবং আমি এটা খুব ভয় পাই। আপনারও কি এরকম হয়? না, আমার এরকম কখনো হয়নি। মুন্নি লিখেছেন ভাইয়া, ভূত FM শুনে সারা রাত ঘুমাতে পায় না, মনে হয় ঘটনাগুলো চোখের সামনে ভাসছে। বাহ, ভালো তো, মানে আপনি ইচ্ছা করলে এগুলো আপনি মানে কি বলবো যে একটা ফিল্ম তৈরি করে ফেলতে পারেন। নবীন আমাদের লিখেছেন যে আচ্ছা নবীন ইসলাম বলেন যে তিনি বলছেন যে জিন থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আছে, তিনি অজু করার পরামর্শ দিয়েছেন। ওকে। নওশাদ লিখেছেন ময়মনসিং থেকে যে ফার্স্ট টাইম তিনি ভূত FM শুনছেন এবং তিনি এটা তার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আর উড়ন্ত পথিক আমাদের লিখেছেন ভূত FM ফ্রাইডে এবং স্যাটারডে 2 দিন করা যায় কিনা, আমরা ট্রাই করবো সেটা করার, তো আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। এনিওয়েজ, চলে যাবো আবারও গানে না যায়, আমরা বরং একটু ঘটনায় থাকি। আমাদের নতুন কিছু গেস্ট রয়েছে, কিন্তু আমরা তো বলছিলাম যে এই পর্বটা পুরোপুরি আমরা করবো আপনাদের SMS দিয়ে এবং আপনাদের মেইল দিয়ে, তাহলে আমরা আরো কয়েকটা SMS পড়ে গানে চলে যেতে পারি। তিতু আমাদের লিখেছেন যে আমার নানা মাঝে মাঝেই দেখেন যে এক মহিলা হোয়াইট কাফন পরে বসে থাকেন, সো জানতে চাইলে প্লিজ কল মি। ওকে, আমরা তো জানতেই চাই, এবং আপনাকে বলবো যে না, আমরা কল দিয়ে জানবো না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কষ্ট করে আপনার এই ঘটনাটা আমাদের ইমেল করবেন bhutfm@radiofurti.fm এ। একটু বড় করে ইমেলটা করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাকে কল দিয়ে বা আপনার ঘটনাটা কিরকম ধরনের হবে, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এনিওয়েজ, আমরা নেক্সট যার কথা শুনবো, যার এক্সপিরিয়েন্স শুনবো, তার সাথে একটু পরিচিত হয়ে গানটা শোনা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মেহেদি হাসান সাব্বির, আমি ধানমন্ডি থেকে ওকে ক্লাস 8 পড়ছি। ক্লাস 8 পড়ছেন ধানমন্ডি থেকে, তাহলে তো তুমি করেই পাওয়া যায় না, রাইট? ওকে, ক্লাস 8 পড়ছো এবং ধানমন্ডি থেকে এসছো। ওকে, আমরা তোমার নাম আরেকবার বলো। মেহেদি হাসান সাব্বির। আমরা সাব্বিরকে নিয়ে ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি। আপাতত একটা গান শুনে আসবো। ইন দ্য মিন টাইম যারা আমাকে SMS করতে চান তারা লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার, এবং যারা ইমেল করতে চান bhutfm@radiofurti.fm ইমেল করে পাঠিয়ে দিন। শুনে আসবো আরো একটি গান। সকাল দুপুর সন্ধ্যা রাতে শুনছি সবাই রেডিও ফুর্তি। দ্যাটস রাইট, শুনছেন ভূত FM, আর শুনছেন সব সময় সাথে আছেন রেডিও ফুর্তির। আর
নাইট শুনছেন ভূত FM আর শুনছেন সবসময় সাথে আছেন রেডিও ফুর্তি আর বলছি রাসেল। আমার সাথে রয়েছেন আজকের ভূত FM এর নতুন কিছু গেস্ট এবং তাদের একটু পরিচয় জেনেছিলাম আমরা। এখন আরেকটু ঘটনায় যাব। আচ্ছা, তোমার বাসা কোথায়? বাসা ধানমন্ডিতে। সাব্বির, রাইট? সাব্বিরের বাসা ধানমন্ডিতে। সাব্বির, আরেকটু কাছ থেকে কথা বলতে হবে, ওকে? সো সাব্বির, তোমার জীবনে তো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা পরেই শুনবো। আজকে তোমার জীবনে একটা লম্বা ঘটনা আছে। হ্যাঁ, লম্বা ঘটনা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড সাদ আর কাজিনের বিয়ে অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছিল এবং সে ঘটনার উৎসটা আমি পরে বলবো সবাইকে। হ্যাঁ, সেখানে এই জিনিসটা আলোচনা হয়েছিল, রাইট? তো আমরা প্রথমে ঘটনাটা শুনে আসি। ঘটনাটা একটা অদ্ভুত বাড়ি, তার সামনে অদ্ভুত ধরনের একটা গাছ, একটা ছেলে এবং একটা মেয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নষ্ট হয়ে যাওয়ার পর তখন তারা আশেপাশে কোনো বাড়ি দেখতে পেল না। তখন তারা চিন্তা করলো যে দূরে দেখতে পাচ্ছে যে একটা লাইটের আলো দেখা যাচ্ছে। তখন তারা কোনো চিন্তা না করে সেই বাড়ির দিকে অগ্রসর হলো। তখন বাড়ির সামনে গিয়ে দেখলো একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। তখন তার কাছে জিজ্ঞেস করলো যে আমরা কি আজকের রাতটা কাটাতে পারি? তখন দারোয়ান বলল যে আমি তো বলতে পারবো না, আমার মালিক বলতে পারবে, উনি ভিতরে আছে, আপনি তার সাথে দেখা করুন। এবং তারা যখন যাচ্ছিল তখন দারোয়ানটা বলছিল যে তোরা সবাই মরবি, মানে বড় একটা হাসি দিয়ে বলল। তখন লোক মানে তারা দুজন ভিতরের দিকে যাওয়ার সময় মানে ভিতরে ঢোকার সাথে সাথে একজন বুড়া মহিলার সাথে দেখা হলো। তখন তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমরা কি এখানে আজকে রাতটা থাকতে পারি? আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো এখানে আর কোনো বাড়ি ঘর নেই থাকার জন্য, আমরা কি এই জায়গায় থাকতে পারি? তখন তিনি ভেবে চিন্তে পারমিশন দিলেন থাকার জন্য এবং বললেন ওনার একটা শর্ত ছিল, তা হচ্ছে যে বাড়ির যে জায়গায় যা কিছুই ধরুক, কিন্তু একটা ঘড়ি দেখিয়ে বললো যে ওই ঘড়িটা যাতে টাচ না করে এবং ঘড়িটা যাতে কোনোরকম ক্ষতি না করে ঘড়িটার দিকে। তখন তারা রেস্ট করছিল। তখন আবার একটা মেয়ে রাস্তা দিয়ে আসছে, কিন্তু পাশে মানে ভয়ে ভয়ে আসতেছিল, পাশে কোনো বাড়ি দেখতে পারলো না। সেও তাদের দুজনের নিয়ে একইভাবে বাসে গেল এবং বৃদ্ধ মহিলাটা তাকেও বললো যে ওই ঘড়িটা যাতে টাচ না করে। তারপর এমন করে মোট আটজন আসলো। বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে আটজন এসে তারা একসাথে উপস্থিত হলো। এখন তাদের সবাইকে বুড়ি বললো যে মানে বৃদ্ধ মহিলাটা বললো যে ঘড়িটা যাতে টাচ না করে। তখন তারা এর সাথে চিন্তা করতে থাকলো যে উনি বললো যে টাচ না করার জন্য, বাড়িতে সবকিছু টাচ করার জন্য, কিন্তু এই ঘড়িটাতে কি আছে যে আমরা এটা বুঝতে পারবো না। তখন তারা চিন্তা করতে করতে যে বললো যে ডিসিশন নিল যে আমরা দেখবো এটা কি আছে, কি রহস্য জিনিসটায়। তখন তারা ভালোভাবে বইটা খুললো। খোলার পর একটা বাটন ছিল, সেই বাটনটাতে টাচ, ওরা বুঝতে পারে না যে টাচ পড়ে গেছে। হঠাৎ তাকে টাচ পড়ে যাওয়ার সাথে সাথে তাদের সামনে থেকে কিছু কালো বাতাসের মতো তাদের পাশ দিয়ে খুব দ্রুত চলে গেল এবং পিছনের জানালাগুলো খুব দ্রুত বাতাসের বাইরে করতেছিল। তখন আর তাদের পিছনে যে গাছটা ছিল, অদ্ভুত একটা গাছ, সেই গাছে কোনো পাতা ছিল না। হঠাৎ করে একটি ঘুড়ি সেই গাছের উপর এসে পড়লো। তারা কেউ মানে এটা দেখেনি, ওই সময় লক্ষ্য করেনি। তখন তারা চিন্তা করলো যে আমাদের হয়তো ভুল হয়ে গেছে। তখন তারা বুঝতে পারেনি যে এরকম মানে অদ্ভুত কিছু হবে। তখন তারা একজন মহিলা ছাদে গেল ছাদটা দেখার জন্য, বাড়িটা দেখার জন্য। তখন উপরে যাওয়ার পর দেখলো যে চারদিকে ঘুরতেছে, ছাদের পাশ দিয়ে ঘুরতেছে। হঠাৎ করে চারদিকে কিছু বাতাস আস্তে আস্তে ঘূর্ণিঝড় নিয়ে আস্তে আস্তে ঘুরতেছে। ওটার পর সে ভাবতেছে, মানে অনুভব করতেছে পিছন থেকে কেউ তাকে ধরার জন্য চেষ্টা করছে। সে পিছনে তাকানোর সাথে সাথে হঠাৎ করে বড় এক কালো বাতাসের মতো
গোল হয়ে এসে তার গায়ে ধাক্কা দিল এবং সে সাথে সাথে সেখানে মারা গেল। আচ্ছা। আর ওই সময়টাই দুজন ছেলে বাড়িটা দেখার জন্য নিচে গেল। মানে বাড়িটা ঘুরতেছে, গ্রাউন্ড ফ্লোরের নিচে তারা একটা বক্স দেখতে পেল কফিনের নেয়। বক্সটা তারা অনেক কিছু দেখছে কিন্তু ওগুলো কোনো রহস্যময় নয়। বক্সটা খোলার সাথে সাথে একটা লাশ, কিন্তু মনে অনেক আগের, কিন্তু মনে হচ্ছে যে এই মাত্র তাকে মারা হয়েছে এবং তার হাত পা কেটে ফেলা হয়েছে, আর রক্তগুলো একদম তাজা তাজা। তখন তারা ভয় পেয়ে দৌড়ে উপরে এসে পড়লো এবং যে লোকটা বক্সটা খুলছে সেই লোকটা ভয়ে তার হাত মুখ ধুইতেছিল। তখন পাশের যে লোকটা ছিল সে দেখলো তার যে পানি দিয়ে মুখ ধুচ্ছে সে পানিতে রক্ত আছে। মানে বুঝি নাই, যে পানি দিয়ে মুখ ধুচ্ছে সেই পানিতে রক্ত, মানে সেই পানিটা রক্ত হয়ে আসতেছে কল দিয়ে, মানে লাল হয়ে। তখন পাশের লোকটা রক্ত বলে চিল্লাচ্ছে এবং তার পুরো শরীর জামা কাপড় রক্ত দিয়ে ভরে গেছে। সে রুমে যাওয়ার পর মহিলারা সবাই ভয় পেয়ে এক কোণায় চলে গেছে। তখন তারা চিন্তা করতেছে যে মানে লোকটা যার পুরো শরীরে রক্ত, সে এক পাশে দাঁড়ায় চিন্তা করতেছে যে রক্তটা আসলো কিভাবে। তখন যে মহিলাটা ছাদে মারা গেছে সেই মহিলাটার হাতগুলো একদম পচে গেছে, এমন মনে হচ্ছে লম্বা লম্বা হাত হয়ে গেছে। মহিলা আবার কোথা থেকে আসলো? মানে যে মহিলাটা ছাদে মারা গেছে ওই মহিলাটা। আচ্ছা। যে মহিলাটা ছাদে ঘুরতে গেছিল তাকে একটা বাতাসের কারণে সে মারা গেছে। সেই মহিলাটা পরে ব্যাক করে আসলো, তার হাতগুলো পচে যাওয়ার মতো লম্বা লম্বা হয়ে গেছে এবং তার চোখ দিয়ে কালো রক্ত পড়ছিল। তখন সে যে লোকের পুরো শরীরে রক্ত, ওই লোকের পিছন দিক দিয়ে আস্তে করে হাত দিছে। হাত দেওয়ার পর সে হঠাৎ করে চমকে গেছে এবং তার পাশে যত মহিলা যত লোক ছিল সবাই চিল্লান দিয়ে উঠলো, চিৎকার করে উঠলো, বললো যে এটা কি। তখন তারা ভয় পেয়ে গেছে। তখন একটা লোক পাশে একটা কোরাল জাতীয় ছিল, ওটা দিয়ে তার মাথায় মারলো। আচ্ছা। মাথায় মারার পর সে ওখানে মানে তার মাথা বডি থেকে আলাদা হয়ে গেছে। তখন তারা সবাই ভয় পেতে লাগলো যে বুড়ির মানে বৃদ্ধ মহিলাটার কথা আমরা অমান্য করছি, এখন বৃদ্ধ মহিলাই আমাদের বাঁচাতে পারে, কারণ এরকম একটা ঘটনা হয়েছে, একজন মারা গেছে এবং একজনের পুরো শরীরে রক্ত ঝরে পড়তেছে। এখন তারা বৃদ্ধ মহিলাকে খোঁজার জন্য দুইটা ছেলে এবং দুইটা মেয়ে রওনা দিল। রওনা দেওয়ার পর তারা পুরো বাড়ি খুঁজছে কিন্তু বৃদ্ধ মহিলার কোনো খোঁজ পায়নি। তখন একটা ছেলে আর কি পিছনে পড়ে গেছে, খুঁজতে খুঁজতে পিছনে পড়ে যাওয়ার পর সে তার সামনে দিয়ে একটা কলা মানে বাদুর উড়ে আসতেছিল। তখন সে পিছনে তাকাইছে, তাকানোর পরে দেখতেছে কালো এক বাতাস তার পাশ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর সে ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর সে পিছনের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে সামনে একটা শাপল ছিল, কাত করে শাপলটা ছিল। সে দৌড়ে গিয়ে সে শাপলের সাথে মানে শাপলটা ওর পেটে ঢুকে গেছে, সেও মারা গেছে। তখন তারা পিছনে ব্যাক করে দেখে সে ওই লোকটা নাই। তখন পিছনে গিয়ে দেখে তার লাশটা পড়ে আছে। তখন তারা ভয় পেয়ে একসাথে হয়ে গেল। ওকে, আমার মনে হয় যে লাস্টে একটা ঘটনা যেটা হবে সেটা তো সবাই মারা গিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এই ঘটনাটা তার লাইফের রেগুলার কোনো ঘটনা না। এই ঘটনার সবচেয়ে অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে এই ঘটনায় সে নাকি আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনা তুমি কোথায় পেয়েছো, তখন সে আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে এই ঘটনাটা সে সবসময় স্বপ্ন দেখে এরকম ধরনের ঘটনা। তো ব্যাপারটা কিন্তু একেবারেই মানে বাস্তবসম্মত না এবং যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটা সম্ভব না এবং দেখা যায় যে এই ঘটনাগুলো সচরাচর এভাবে ঘটে না, কিন্তু একজন মানুষ ইমাজিন করতে পারে এই ঘটনাগুলো এবং স্বপ্ন দেখতে পারে। ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর। যাই হোক, আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার কথা শুনবো। আপনার নাম কি? জি স্যার, আমার নাম সাদ আব্দুল্লাহ।
আমি ধানমন্ডিতে থাকি। আমি একসাথে নাই এইটে পড়ি। ওকে, আচ্ছা, কিছু কিছু ঘটনা তো আমার মনে হয় যে আপনার জীবনে ঘটেছে, এরকম কোনো ঘটনা আছে যে ঘটনাগুলো বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে বা মনে পড়ছে? জি, আমাদের বাড়িতে আমি যখন ছোট তখন আমি একবার মানে আমার নানা বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, আমাদের বাড়ি থেকে নানা বাড়ি গিয়েছি রাত্রে, মানে বিকালেই গিয়েছি, কিন্তু আমি একটু আমার মানে নানা বাড়িতে আমার বয়সী ছেলেমেয়েরা একটু বেশি। তা আমি ওদের সাথে খেলতে খেলতে পরে বলছিলাম যে আমার মামা অথবা অন্য কেউ বড় আমার নিয়ে যাবে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে এখন পরে আমার আব্বু আম্মু চলে আসছে। তারপরে ওখান থেকে আমাদের বাড়ি হচ্ছে প্রায় 1 কিলোমিটার মতো। আচ্ছা, তারপরে তার রাত্রে যখন 8টা-9টা বাজে তখন আমার সাথে মানে আমাদের পাশেই একটা মাদ্রাসার বড় একটা ছেলের সাথে দেখা হয়। আর ওই ছেলেটাও আমাদের বাড়ির দিকে যাবে। পরে আমি বললাম আমার মামাকে যে মামাকে বোঝালাম যে আপনার এত কষ্ট করে এত রাত্রে যাওয়ার দরকার নেই, আমি ওর সাথে চলে যাবো। আর আমি নইলে এখানে নতুন, কিন্তু ও তো সবসময় যাওয়া আসা করে, মানে ও তো গ্রামেই থাকে, আমি ওর সাথে চলে যাবো, আমাদের বাড়ির পাশেই বাড়ি। আচ্ছা, তারপরে তারপর ওর সাথে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমরা কিছু দূর এগোনোর পরে আমাদের একটা মানে বিশাল একটা বট গাছ আছে। বট গাছের ওখান দিয়ে আমরা প্রায় সবাই ভয় পাইতো যে বট গাছটা দেখতেই একটা ভয়ঙ্কর ধরনের ছিল। আচ্ছা, বট গাছটার পাশে রাস্তার পাশে একটা খাল ছিল ছোটখাটো। আচ্ছা, তার খালে যাচ্ছি, ওই বট গাছটার কাছাকাছি আমরা 4-5টা হাঁস দেখতে পেলাম। আচ্ছা, তারপর এখন আমরা চিন্তা করলাম যে এত রাত্রে হাঁস আসলো কোথা থেকে। তারপরে ওই সময় আমরা ভয় পেতে লাগলাম যে হাঁস রাতে থাকে তো তারপরে জানি না, তবে গ্রামের বাড়িতে হয় কি যে সন্ধ্যার সময় হাঁস মুরগিগুলো সব ঘরে চলে যায়। ঠিক আছে, এরপরে আর বাইরে থাকা একটা অস্বাভাবিক বিষয়। তা এই জন্য এটা ভাবে আমরা ভয় পাইছি যে এত রাতে এগুলো আসলো কোথা থেকে এবং কারই বাদ। কোন জায়গার ঘটনা? আমাদের নানা বাড়ি থেকে 5 মিনিটের রাস্তায়। নানা বাড়িটা হচ্ছে ঝালকাঠি, রাজাপুর থানা। ওকে, আচ্ছা। তারপর সেখানে আমরা যাচ্ছি, পরে আমরা ভয় পেয়ে গেলাম। পরে আমার সাথে যে মাদ্রাসার ছেলেটা ছিল ও আমার কিছু ছোটখাটো ছোড়া শিখাই দিল। তারপর আমি আরো একসাথে ছোড়াগুলো পড়তে পড়তে যাচ্ছিলাম। যাওয়ার পরে তারপর কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মনে হলো কি আমাদের পিছনে কেউ আসতেছে। তা এবার আমরা আরো বেশি ভয় পেয়ে গেছি, কারণ আমাদের বয়স ছোট, আমরা এমনি ছোট, আমার বয়স তখন 11 কি 12 বছর আমার বয়স। তা এমনি আমরা বেশি ভয় পেয়ে গেছিলাম, কারণ ফার্স্টে হাঁস দেখছি, তারপরে যখন মনে হচ্ছে যে পিছনে কেউ আসতেছে। তারপর এখন আমার সাথে ছেলেটা বলতেছে যে তুমি ভয় পেও না, কারণ এই অন্ধকার রাতে এটা এরকম হয় যে নিজেদের পায়ের আওয়াজটা বারবার ফিরে আসে। আমাকে সাহস দিল। তারপরে আমরা এরকম এগোতে থাকলাম, এগোতে থাকার পর হঠাৎ একটা বিড়াল পাশে একটা ছোট ঝোপ ছিল, সেই ঝোপটা থেকে হঠাৎ লাফ দিয়ে আমার সামনে এসে পড়লো। তা এবার আমি সত্যি চমকে গেছি। প্রায় 2-3 মিনিট ওখানে দাঁড়াইছিলাম, যে এতটাই চমকে গিয়েছিলাম যে ওখানে পুরো স্তব্ধ হয়ে গেছিলাম। তারপর আবার কিছুক্ষণ পর হাঁটা দিলাম। হাঁটা দেওয়ার পর আমার এক মামার সাথে দেখা হয়েছে। তার বাড়ি পাশেই, রাস্তার পাশেই তার বাড়ি, অন্য এক মামা। তারপর সেই মামা আমাদের সাথে কিছুক্ষণ এগিয়ে দিল। এগিয়ে যাওয়ার পরে তারপর আবার
এবং তারপর সে কিছুক্ষণ পর আবার স্লিপটি ব্যাক করলো আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে। তারপরে আমরা ভয়ে আসতেছিলাম, পরে এখন আবার মনে হলো যে আমাদের পিছনে কেউ আছে। এরপর আমরা দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে যে দৌড় দেওয়ার পরে আমরা হঠাৎ 2-3 বার আশ্রে পড়েও গিয়েছিলাম। আশ্রে পড়ে একেবারে কাদা টাদা মেখে তারপর বাড়ি গিয়েছিলাম। কিন্তু ওই রাতে কি হয়েছিল মনে, এইটা মনের ভিতরে যে কি হয়েছিল তাই করতে পারতেছিলাম না যে কি ঘটনা ঘটে গেল। আচ্ছা, এমনি অন্য কোনো ঘটনা আপনার সাথে ঘটেছিল কখনো? আমাকে একটু আগে আমি শুনেছিলাম যে ঘটনাটা, সেই ঘটনাটা তারপর আরেকবার আমার এক চাচার সাথে আমি আমাদের রাজাপুর গ্রাম থেকে থানা থেকে গ্রামে আসছিলাম। আসার পরে তা সে আর কি তখন 8টা কি 8:30 বাজে, কিন্তু আর কি আস্তে আস্তে ঈশান নামাজের টাইমটা পেরিয়ে গেছিল। তারপর এখন সেই চাচা বললো যে আসো, পাশে একটা মসজিদ ছিল, সে বললো যে আসো আমরা এই মসজিদে 2 জনে নামাজ পড়ে যাই। এত রাত হয়ে গেছে, বাড়িতে নামাজ পড়া নাও হতে পারে, তা আমরা নামাজ পড়ে যাই এখানে। তারপর আমি বললাম যে ঠিক আছে, আচ্ছা চলেন। পরে সে আজান দিল। আজান দেওয়ার পরে আজান দিল কেন? সে আজানটা অনেক আগে হয়ে গিয়েছিল, তো এখন সে চিন্তা করলো যে আজানটা আর কি আজান দিয়ে দিলে ভালো হবে। এই জন্য সে আজান দিল। আজান দেওয়ার পর আজান দেওয়ার সময় মসজিদের লাইটটা অন ছিল, কিন্তু মসজিদে কোনো লোক ছিল না। পরে আমরা যখন 2 জন অজু করে আসলাম, অজু করে আসার পরে দেখি যে প্রায় 2 কাতারের মতো লোক। তখন ভয় পেয়ে গেছিলাম যে আমি যেটা বলি, আপনার ঘটনাটা যেটা হচ্ছে একবারে বললে যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা রাতের বেলায় নামাজ পড়তে গেছে এবং একটু দেরি করে, এবং তারপরে যেটা হলো যে যেহেতু আজান অনেক আগে হচ্ছে সেই জন্য আপনার চাচা আবার আজান দিলেন এবং ফিরে এসে আপনারা দেখেন যে অত রাত্রেও 2 কাতার মানুষ, তাই তো? তা আমাদের মনে হচ্ছিল যে এখানে জিন টিন কিছু থাকতে পারে, এত রাত্রে ওইখানে এতগুলো মানুষ আসার কোনো কারণ নেই, কারণ জিন থাকতে পারে এরকম আমি শুনেছি এরকম যে মসজিদে রাতের বেলায় বহু রাতে এরকম ধরনের সেরকমই কোনো ঘটনা। এবং সেখানে কি আপনার নামাজ পড়ছিলেন? জি, আমার চাচা ইমামতি করেছিল এবং আমি পিছনে ছিলাম, এবং কোনো ধরনের কোনো সমস্যা হয়নি? সমস্যা হয়নি, এবং তারপরে আমরা খুব দ্রুত বাড়ি চলে গিয়েছিলাম। ওকে, তো আমার যেটা মনে হয় যে এরকম আরো অসংখ্য ঘটনা আপনাদেরও জানা আছে, এবং আমরা চাই যে আপনাদের ঘটনা যত ভালো হবে তত বেশি আমরা সমৃদ্ধ হব। সেই জন্য আমাদের ভালো ভালো যে সমস্ত আপনাদের এক্সপিরিয়েন্স গুলো রয়েছে সেটা আমাদের পাঠিয়ে দিন। লিখে দিন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে ভয়ঙ্কর কোনো ঘটনা শেয়ার করতে চান তারা ইচ্ছা করলে আমাদেরকে SMS করে জানিয়ে দিতে পারেন তার হিন্টটুকু, যারা আমাদের সাথে আমাদের এই স্টুডিওতে এসে লাইভ আমাদের শোতে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তারা লিখে ফেলুন bhutfm@radiofurti.fm। এখানে আপনারা ইমেল পাঠিয়ে দিন নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সহ, এবং জানিয়ে দিন যে আপনারা যদি আসতে পারেন তাহলে সেটা আমাদের জানিয়ে দেবেন। আর এদিকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন শিপু, আমাদের SMS করেছেন আজমিদ, SMS করেছেন অমি, আফসানা, রাকা, ইমন, শাহিন, মৌসুমী, SMS করেছেন তুহিন, অরিয়ন, SMS করেছেন মেহরাব, রাফায়েত, মিস্টার অ্যান্ড মিসেস আফরিন, অলরাইট, রাজীব, SMS করেছেন ঘোস্ট, হান্টার, তুষার, উভরো, ঘোস্ট সহ আরো অনেকে। স্টেডিয়াম রাইডার প্রতি আমরা আবারও চলে যাবো গানে, ফিরে আসছি জাস্ট একটু পরেই।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম, সাথে আছে রাসেল, এবং পাচ্ছি আপনাদের অসংখ্য SMS। আপনাদের SMS এর মাধ্যমে আপনারা জানিয়ে দিচ্ছেন কি অবস্থা আপনাদের। আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে বড় একটা ইমেল করেছেন রিফাত, এবং রিফাত বলেছেন যে এটা ভূত এফএম স্টার্ট হওয়ার 3-4 দিন পরের একটা ঘটনা। তখন রোজার সময় ছিল, তাই ছিল, এবং তিনি বলেছেন তিনি রাত 9টা-10টার দিকে তার রুমে বসে পড়ছিলেন, হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় এবং তার বেশ গরম লাগছিল, তাই তিনি তার রুমের বাইরের বারান্দায় এসে বসেন, এবং সেখানে তার আম্মু তার একটু পেছনে বসেছিল এবং বাইরে তাকিয়েছিলেন। হঠাৎ দেখেন যে কালো ছায়ার মতো বেশ বড় একটা জিনিস, যেটা ছিল একটা পেজের মতো, এবং পেজের মতো পাতলা, এবং শেপটা ছিল ডায়মন্ড অর স্কোয়ার। অনেকটা সুমন ভাইয়ের কথা বলছে, সুমন ভাই যেরকম বলেছিল যে 2 ডাইমেনশনের, সেরকম 2 ডাইমেনশনের জিনিস দেখেছেন, এবং তিনি বলেছেন যে সেটা সামনের ছাদটার ওপাশ থেকে এক পাশ থেকে আরেক পাশে খুবই ফাস্ট ক্রস করে চলে গেল, এবং ফাস্ট হওয়ার পরেও তিনি বলছেন যে তিনি ওটা খুবই স্পষ্ট দেখতে পেয়েছিলেন, এবং তিনি বলছেন যে আমি সঙ্গে সঙ্গে ঘুরে আম্মুকে বললাম, আম্মু তুমি ওটা দেখেছো? আম্মু বলল তুমি ওটা দেখেছো? আম্মু বলল কি? আমি বললাম ওই যে ছাদের ওপর দিয়ে গেল এন্ড কালো একটা কি জানো। আম্মু বলল যে কোন পাখি টাখি হবে, বাট আমি ড্যাম শিওর যে ওটা কোনো পাখি ছিল না, কারণ সেটা একদম পাতলা ছিল। পাখি কখনো একটা পেজের মতো পাতলা হতে পারে না। এটারও কোনো অ্যান্সার আমি পাইনি, এবং এই ইনসিডেন্টের পর থেকে আমার সব ভয়ানক এক্সপেরিয়েন্স শুরু হয়েছে, এবং নানান ধরনের ভয়ানক এক্সপেরিয়েন্স এর সম্মুখীন হচ্ছেন রিফাত। আমি চাইবো যে আপনাদের নিশ্চয়ই ভয়ঙ্কর সব এক্সপেরিয়েন্স রয়েছে, যে এক্সপেরিয়েন্স গুলো আমাদের জানাতে চান, এবং সেটা জানাতে হলে আমাদের যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আপনি যদি একদম বিস্তারিত জানাতে চান সেগুলো, তাহলে যেটা করতে হবে ভূত এফএম @ভূত এফএম এর আমি স্পেলিংটা বলি BHOOT ভূত FM @radiofurti.fm। এখানে আপনি অবশ্যই আপনার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সহ ইমেল করে দিতে পারেন। এছাড়া আমি বেশ কিছু SMS দেখতে পাচ্ছি। আমাকে পুলক লিখেছেন যে I like Bhoot FM, this program is very different, it's really a nice show. Okay, thank you so much, এবং thanks for being with us. আশা করছি যে আপনারা যত ভালো আমাদেরকে এক্সপিরিয়েন্স পাঠাবেন, তত বেশি আমাদের আসলে আপনার সাথে শেয়ার করতে সুবিধা হবে। কিন্তু আমি বলছি বেশ কিছু ডিফিকাল্টিস রয়েছে, যে আপনাদের আমি দেখা যায় যে অনেক সময় ম্যাক্সিমাম আপনারা যে ফোন নাম্বারগুলো দেন, সেই ফোন নাম্বারগুলোতে আমরা ফোন করে পাই না, এবং অনেক দারুণ সব ঘটনা আছে অনেকের, কিন্তু অনেকে আসতে পারেন না। এটা খুব একটা মুশকিলের ব্যাপার। এই জন্য আমি বলছি যারা ইচ্ছা করে কম্পিউটারে রেকর্ড করে আপনি আমাদের জানাতে পারেন আপনার ঘটনাগুলো। মুন্নি লিখেছেন সিলেট এয়ারপোর্ট থেকে যে প্রথমবার শুনছেন এবং খুব ভক্ত হয়ে গেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা মনে করি যে নেক্সট টাইম আমরা আরো অনেক ভালো করব। আসিফ লিখেছেন যে নাইস প্রোগ্রাম, কিন্তু তিনি একটা কথা বলেছেন যে গল্পগুলো আজকে যেগুলো, সেই গল্পগুলো একটু বানানো মনে হচ্ছে। আমি যেটা বলেছিলাম একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এই ঘটনাগুলো তো সত্যির সাথে মিল নেই একদম। আমি শুরুতেই যিনি আমাদের ঘটনাগুলো বলেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি স্বপ্নে দেখেছেন এই ব্যাপারগুলো। তখন যেটা মনে হচ্ছে স্বপ্নে চিন্তার মাত্রাটা কত দূর যেতে পারে, সেই জিনিসটা আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, আরেকটা কথা লিখেছেন আসিফ যে আজকে ফয়েজ লেক নিয়ে আজকের প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ফয়েজ লেকের যে অনেক এরকম ধরনের ঘটনা স্পুকি, যেগুলো খুবই আমি খুবই চেয়েছিলাম, এবং আমি আপনাদের ইমেলের প্রত্যাশায় বসেছিলাম। শুধুমাত্র একজন, যার ইমেলের শুরুতে তিনি লাল ফন্টে 3টা 666 লিখেছিলেন, এবং তিনি আমাদের বড় একটা ইমেল করেছিলেন, বাট তিনি আমাদের জানিয়ে দিয়েছিলেন যে আসতে পারবে না। তবে আমরা হোপ যে তিনি খুব দ্রুত, যে কোনো একদিন, খুব দ্রুত কয়েকদিনের মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিবেন, এবং তিনি চিটাগংয়ের, এবং তিনিও এই কর্মকাণ্ডগুলো নিয়ে বেশ উৎসাহী। আমরা চেষ্টা করবো তাকে নিয়ে আসার। এছাড়া আর কেউ কিন্তু আমরা বারবার করে বলার পরেও ফয়েজ লেক নিয়ে যে খুব একটা আমাদের সাথে শেয়ার করতে চান বা এরকম কোনো উৎসাহী কাউকে আমরা পাইনি, সো আমাদের কিছু করার ছিল না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে রিগানও বলেছেন যে ভাই আজকে তো ফয়েজ লেক নিয়ে ঘটনা বলার কথা ছিল। সো আমি এখনো বলছি নেক্সট এপিসোডটাতেও আমরা ফয়েজ লেক থেকে, যদি আপনারা চিটাগং থেকে আসতে রাজি হন বা সাউন্ড ফাইল পাঠান বা আপনি যদি ইমেল পাঠান, তাহলে ডেফিনেটলি আমরা নেক্সট এপিসোডটা ফয়েজ লেক
নিয়ে করতে পারি। এবং সেজন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল করতে হবে bhutfm@radio40.fm। আপনি ইচ্ছে করলে ইমেল করতে পারেন। আমাদেরকে এছাড়াও লিটন SMS করেছেন এবং লিটন বলেছেন যে আই এম ফ্রম বরিশাল, এবং তিনি শেয়ার করতে চান কিছু এক্সপেরিয়েন্স এবং তিনি কল করতে বলেছেন। আমার যেটা মনে হয় যে আমাদের এখন থেকে মানে ফর সেফটি যেটা হবে সেটা হচ্ছে যে আগে আমাদের একটু টুকটাক যদি ইমেল করে দেন, ইমেল করে দিলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন ধরনের ঘটনা শেয়ার করতে যাচ্ছেন এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আপনাদের কল নেব। এবং এটা হতে পারে যে পরের সপ্তাহেও কল নিচ্ছি, যারা ফোনে শেয়ার করতে চান তারাও পাঠাবেন। তবে যারা একদমই শোতে এসে আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তারা ডেফিনেটলি আমাদের জানাবেন যে হ্যাঁ আপনি আসতে চান, তাহলে আমাদের সুবিধা হবে। নাহিদ লিখেছেন যে তার জীবনে যে ঘটনা ঘটেছিল সেটা মর্মান্তিক এবং রিয়েল, এবং তিনি একসময় জিন নিয়ে সাধনা করেছেন। আপনাকেও বলবো যে আপনি ইমেল করে দিন আমাদেরকে। ঘোস্ট কুইন লিখেছেন যে আয়না আমাদের এখানে আচ্ছা রাত্রে কাক ডাকছে এবং তিনি বলছেন তিনি খুব ভয় পাচ্ছেন। না, কাক ডাকার সাথে ভয় পাওয়ার তেমন কোনো সম্পর্ক আপাতত নাই বলেই মনে হচ্ছে। আরাফাত লিখেছেন যে এক রাতে আমিও আমার 3 ফ্রেন্ড ভূত FM নিয়ে আড্ডা দিচ্ছিলাম এবং এমন সময় আমি দেখেছিলাম যে পাশের দেয়ালে একটি কালো কুকুর আমাদের দেখছে। আচ্ছা, বুঝতে পেরেছি যে কালো কুকুরের সাথে এই ব্যাপারগুলো মানে একটু ভয়ের যোগাযোগ রয়েছে, এটা সত্যি কথা। তুমি হচ্ছে ধানমন্ডি থেকে যে আমি ফার্স্ট টাইম তোমাদের শো শুনছি, ভয় পাচ্ছি তাই শুনতে চাচ্ছি না, আবার না শুনেও পাচ্ছি না। ওকে, আমাদের সাথে আসলে যেটা বলবো যে আমরা একদম শোয়ের শেষ প্রান্তে চলে এসেছি এবং আমরা শোটা আসলে এই শোটা আমরা ততক্ষণ পর্যন্ত বড় ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন এবং যতক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে আমাদেরকে SMS পাঠান এবং জানিয়ে দেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন আরো আশিক, আমাদের SMS করেছেন জাহাঙ্গীর, SMS করেছেন জামি, SMS করেছেন আলভি, SMS করেছেন হ্যাপি মানব, SMS করেছেন পিয়াল, রিংকন, SMS করেছেন আমাদেরকে মাফিয়া, SMS করেছেন সোহেল, সনন, সীমা, ভৌতিস্ট আর অনয় সহ আরো অনেকে। এবং আমাদের সাথে লাস্ট একজন গেস্ট রয়েছেন এবং তার একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে চাই। একটা এক্সপিরিয়েন্স তার সাথে ঘটেছিল এবং তিনি বেশ ভয় পেয়েছিলেন সেটাতে। প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি, কি নাম? আমি সজল, জগন্নাথ ইউনিভার্সিটি 3rd ইয়ার 5th সেমিস্টার, পরিসংখ্যান বিভাগ। ওকে, সো ঘটনাটা কোথায় ঘটেছিল? আপনি এই ঘটনা শেয়ার করতে চান? ঘটনাটা ঘটেছিল নোয়াখালীতে। 2007 সালে পরীক্ষা দিতে যাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তখন প্রায় সন্ধ্যার সময় আমি যে পৌঁছানোর পর একটা হোটেলে উঠি। হোটেলে ওঠার পর মানে সারাদিন জার্নি করে গেছি, অত ভালো লাগতেছিল না, তাই পড়ালেখা করিনি। পরের দিন পরীক্ষা ছিল, তো চিন্তা করলাম যে নোয়াখালী যখন আসছি তো নোয়াখালী শহরটা দেখি। তাই আমি ওখান থেকে হোটেল থেকে নেমে রেল লাইনের দিকে যাচ্ছি। হোটেলটা রেল লাইনের কাছেই ছিল। তাই রেল লাইনে গিয়ে যখন রেল লাইনে হাঁটতেছি তখন কেউ ছিল না। সাধারণত ওখানে কেউ থাকে না, 9টার দিকে বের হয়েছি শীতের সময়। সেখানে আপনার একটা অদ্ভুত লোক দেখা যাবে। আমি জানতে চাচ্ছি আপনি আরো একটা ঘটনা আমাকে বলেছিলেন, সেই ঘটনাটা জানতে চাচ্ছি। সেই ঘটনাটা হয়েছে আমি যখন ওখান থেকে ফিরে আসি হোটেলের উদ্দেশ্যে, তখন আমি একটা রাস্তার মোড়ে আসি। রাস্তার মোড়ে এসে একটা বট গাছ আছে, বট গাছ দেখে আমার প্রথমে ভয় লাগে, কারণ আমি জানি যে বট গাছে এবং তাল গাছে নাকি জিন থাকে, এভাবে ভয় থাকে। তা আমি ওইখান থেকে একটা ঢালু রাস্তা আছে, ওই ঢালু রাস্তা দিয়ে আমি নেমে আসতেছি। তখন দেখতেছি যে একটি মানে কেমন যেন একটা কালো হাওয়ার মতো আমার দিকে আসতেছে। তো মানে উপরে সরে দেখা যাচ্ছে, নিচে মাটিতে তার কোনো পাও দেখা যাচ্ছে না। তখন আমি ভয় পেয়ে গেলাম যে আমি তো একা, আর নোয়াখালী মানে আমি তো একা, ওখানে কোনোদিন যাইনি, পুরো ভয় লেগে গেছে আমার। এখন আমি তো হাঁটতেছি, এখন মানে কিন্তু সাহস রাখতেছি নাকি, যে আমি আগে জানতাম যে জিন নাকি যদি কেউ ভয় পায় তাহলে ওরে আরো মানে ভয় দেখায়। তা আমি খুব সাহস রেখে মানে আমার তো যাইতেই হবে হোটেলের উদ্দেশ্যে, আমি রওনা দিয়ে হাঁটে যাইতে হবে। আর চারিদিকে দোকানপাট বন্ধ হয়ে গেছে, তখন রাত 11টা বাজে। তা আমি ভয় পাচ্ছি, আবার সাহস নিয়ে মানে এগিয়ে যাচ্ছি। তো এইভাবে করতে করতে কিন্তু আপনি ওইদিন খুব ভয় পেয়েছিলেন, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আপনি আমাকে আরেকটা ঘটনা বলেছিলেন, যে ঘটনাটা আমি জানতে চাচ্ছি। আপনি আরেকটা ঘটনা বলেছিলেন যে ঘটনাতে আপনি কিছু দেখেছিলেন, সেটা বললেন, সেটা আমি জানতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের মানে বাড়ি থেকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়। তা ঈদের পরে আমাদের সবাই আত্মীয় স্বজনরা একসাথে আমরা মিলিত হই। আমরা চাচারা ঢাকা থাকে, তারা যায়, আমরা কিন্তু বাড়িতে মানে ঘর বড় অনেক, কিন্তু ঘুমাইতে একটু পাশের বাড়ি আমাদের পুকুর বাড়ি আছে, ওখানে যেতে হয়। তা আমি আর আমার কাজিন 2 জন মিলে ওই বাড়ি উদ্দেশ্যে রওনা হলাম। তা যাওয়ার পথে আমাদের বাড়ির পাশে আবার মানে খুব গাছ আছে, এই
বাঁশ গাছ আছে। তা ওই বাঁশ গাছে ওইখানে মানে কিছুতে মানে ওই আমাদের বাড়ি একজনই ওইখানে মানে তারে গলায় ধরে মারা হয়েছে এখানে, কিন্তু আমরা তারপরে ওই বাড়ি যাইতে হবে আমাদের। এখন আমরা যাচ্ছি তখন মানে কোন একজনের ফাঁসি নেওয়ার ঘটনা আছে ওই জায়গায়? ওইখানে ঘটনা আছে, হ্যাঁ। আচ্ছা। তা আমরা ওইটা মানে আমি সময় ছোট, ওই সময় ফাঁসি হয়েছে, আমি যখন 3 পড়ি তখন ওইখানে মানে ফাঁসি দিয়েছে একজনের গামছা দিয়ে। তা আমরা ওই ভয়টা পাইতাম পর ওইখান দিয়ে যাওয়ার পথে তখন ওই তার সাথে ভয় পেতেন নাকি? কোনোদিন কোনো কিছু দেখেছেন এরকম কোন ঘটনা আছে? মানে ওই দিন আমি দেখছি আগে মানে আগে তেমন মানে আমি কি গ্রামের তেমন ছিলাম না, শহরে পড়া হয়ে গেছে, কিন্তু ওই যে সময় মানে ওই সময় ওই দিনই মানে কি হয়েছিল মানে অন্ধকার রাত ছিল, তা আমাদের কাছে টর্চ তো ছিল না। আর তখন আমি যে ঘটনাটা যখন হচ্ছে তখন মোবাইলও ছিল না ওই সময়। এখন আমরা যাচ্ছি 2 ভাই মিলে, এখন কিছুদিন আগে পর ওইখান পর্যন্ত যে সময় গেছি মানে কেমন জানি মানে ঠান্ডা ঠান্ডা, ওদের সময় ঠান্ডা ছিল না, গরমের সময় ছিল, কিন্তু হঠাৎ ঠান্ডা মনে হইতেছিল আমাদের, মানে সব ঠান্ডা লাগতেছে। ওর মানে আমার যে সাথে যে ভাই ছিল ওর আবার সাহস ছিল, কিন্তু আমার তেমন সাহস না, আমি সবসময় মানে আমার ভয় লাগতো। তা আমি হাঁটতেছি, এখন আমি বলতেছি যে আমার তো খুব ভয় লাগতেছে, কাকে যে ভয় নেই, কিন্তু হঠাৎ আবার একটা মানে শব্দ শুনতে পেলাম, শব্দ শুনতে পেলাম। আমি বললাম যে আমার তো খুব ভয় লাগতেছে। এখন আমি মানে চিৎকার করে ওখানে মানে চিৎকার করতে লাগলাম। এখন পাশ থেকে মানে কাছাকাছি বাড়ি ছিল, মানুষ দৌড়ে আসলো, আসার পর এখন বললো যে কি দেখছে, আমি কালো মতো কি যেন দেখতে পেলাম। এখন আমি বলছি যে কিছু না, এই ভয় কালো মতো কিরকম, মানে শেপটা কিরকম? শেপটা হচ্ছে মানে উপরে তারা দেখা যাচ্ছে, কিন্তু নিচে মাটিতে তার পা নাই। আচ্ছা, এইভাবে দেখতেছিলাম। তো এখন আমি ওই দেখে ভয় পেলাম, তারপর চিৎকার করার পর ওরা টর্চ নিয়ে আসলো, এরপর আমাদের আগে দিয়ে আসলো। তারপরে মানে ওরা এসে আপনাদেরকে উদ্ধার করলো। আপনার মনে আছে যে শেপটা কিরকম বা মানুষটা দেখতে কেমন ছিল, বা যাকে দেখেছিল কালো লম্বা, কিন্তু মানে উপরের দিক দেখা যাচ্ছে, কিন্তু নিচের দিকে তার দেখা যাচ্ছে না, মাটিতে ছায়ার মতো, ছায়ার মতো কালো। ওকে, তো আমরা এই ঘটনা আরেকটা ঘটনা শুনলাম, আমার যেটা মনে হয় যে আজকে আমরা শেষ করতে চাচ্ছি। ইন দ্য মিন টাইম আপনাদেরকে আমি জানিয়ে দিতে যাচ্ছি যে আপনাদের SMS এর অপেক্ষায় ছিলাম আমরা, এবং আপনারা অনেক অসংখ্য SMS পাঠিয়েছেন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে। আমি দেখতে পাচ্ছি এখনো SMS আসছে। জামিয়া আমাদের SMS করেছে রাজশাহী থেকে, আলফি চিটাগং থেকে আমাদের SMS করেছেন এবং বলছেন যে ঘটনাগুলো খুব ভয়ঙ্কর বাট লাইক ইট। ওকে, হ্যাপি মানব আমাদের আবার SMS করেছেন। হ্যাপি মানব বলেছেন যে তিনি ভূত FM অনেক পছন্দ করেন। থ্যাংক ইউ সো মাচ। পিনাকল আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের আরো অসংখ্য SMS আমরা পাচ্ছি, বাট আজকে আমরা কন্টিনিউ করছি না, শেষ করতে হবে। রাতও অনেক বেশি হয়ে যাচ্ছে এবং শীতের রাত, অনেকেই হয়তো এখন ঘুমিয়ে পড়তে চাইবেন। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি, এবং ফিরে আসবো আবার আগামী সপ্তাহে আপনাদের গল্প এবং আপনাদের ঘটনাগুলো নিয়ে। আর সেই জন্য আপনাদের বেশি বেশি করে যেটা করতে হবে, bhutfm@radiofurti.fm আমাদের বেশি বেশি করে ইমেল করে দিতে হবে, এবং ইমেল করে জানিয়ে দিতে হবে আপনাদের জীবনের ঘটনাগুলো, এবং আপনাদের ঘটনাগুলো যত বেশি রকমের আকর্ষণীয় হবে তত বেশি রকমের ঘটনাগুলো আমরা আপনাদের উপহার দিতে পারবো। এবং ফরেস্ট লেক নিয়ে সত্যি আপনার যদি কোনো কিছু ধারণা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন যে ফরেস্ট লেক এবং যদি আপনারা আসতে চান অলওয়েজ ওয়েলকাম, এবং আমাদের সাথে লাইভ আপনারা ইচ্ছা করলে আড্ডা দিতে পারেন। সেজন্য আমি আরো একবার বলবো যে অবশ্যই আপনাদের ইমেলের সাথে নাম এবং আপনার ফোন নাম্বার অবশ্যই অ্যাড্রেস অবশ্যই অ্যাড করবেন, এবং জানিয়ে দিবেন কোন একটা অংশে ইমেলে যে আপনি লাইভ আমাদের সাথে জয়েন করতে চান। সো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক 11:59 ভূত FM এ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, কারণ যত বেশি ফুর্তিতে থাকবেন তত বেশি সাহস বুকে ধরে রাখতে পারবেন, এবং সাহস বুকে ধরে রাখতে পারলে বেশি করে ভূত FM শুনবেন। সো টাটা ফর নাও। আর যাওয়ার আগে আরো একটা গান প্লে করছি।